ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিভিল বন্ড। আগের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সার্ভে ডাটা কালেক্ট করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে জমির পরিমাণ বা প্লট এরিয়া ক্যালকুলেশন করতে হয়। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাশিদুল আলম। জমির পরিমাণ বের করার জন্য বেশ কয়েকটা মেথড আছে, তো যে মেথডগুলো বেশি ব্যবহার করা হয় তা আপনাদের সাথে শেয়ার করব। মেথড 1, if difference between two opposite arms is less than 5 feet and 4 sided arm, অর্থাৎ মেথড 1টা আমরা ব্যবহার করতে পারবো যদি আমাদের জমির ক্ষেত্রফলটা একটা চতুর্ভুজের মতো হয়, অর্থাৎ 4টি বাহু থাকে। এ ব্যতীত বিপরীত দুইটা বাহুর মধ্যবর্তী পার্থক্য 5 ফিটের চাইতে কম হইলে আমরা এই মেথডটা ইউজ করতে পারবো। যেমন এই বাহুটা 44 ফিট এবং এই বাহুটা 45 ফিট 6 ইঞ্চি। দ্যাট মিনস দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি। সি এবং ডি বাহুর মধ্যবর্তী পার্থক্য হচ্ছে 5 ফিটের চাইতে কম। তার মানে আমরা এই মেথড 1টা অ্যাপ্লাই করতে পারবো। এই মেথড 1 একদমই সিম্পল এবং সহজ একটা ফর্মুলা। সো এই মেথডটাই কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা। কিন্তু যদি এরকম না হয় সেক্ষেত্রে কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করলে আমাদের অনেক সময় ভুল হবে। তো সাধারণত দেখা যায় অনেকেই এই মেথড দিয়ে সবসময় ক্যালকুলেশন করে থাকে, তো সেটা কিন্তু ভুল হবে। প্লট এরিয়া ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু সি প্লাস ডি ডিভাইডেড বাই 2। সহজভাবে বলতে গেলে বিপরীত দুইটা বাহুর গড় করে গুণ করতে হবে। যেমন এখানে বিপরীত দুইটা বাহু হচ্ছে 44 ফিট এবং এটা হচ্ছে 45 ফিট 6 ইঞ্চি। এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এবং অনুরূপভাবে 43 ফিট যোগ 44 ফিট 6 ইঞ্চি এটাকে 2 দ্বারা ভাগ। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা এককগুলো একই একক ইউজ করি। যেমন আমরা যদি ফিট ইউজ করি তাহলে ফিট, যদি মিটার ইউজ করি তাহলে মিটার। তো সাধারণত ফিট ইঞ্চি বেশি ব্যবহার হয়, সো ফিট ইঞ্চিতেই আমি এককগুলো দেখাবো। তো এখানে যে 44 ফিট 6 ইঞ্চি, আমরা কিন্তু এখানে 44.6 লিখতে পারবো না। 6 ইঞ্চিটাকে ফিটে কনভার্ট করলে হয় 44.5 ফিট। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1957.8 স্কোয়ার ফিট। এখন এইটাকে যদি আমরা কাঠাতে রূপান্তর করতে চাই, 1 কাঠা সমান 720 স্কোয়ার ফিট। সো এই স্কোয়ার ফিটটাকে 720 দ্বারা ভাগ করলে আমরা জমির পরিমাণ কাঠাতে পেয়ে যাব। এখন যদি আমরা শতকে বের করতে চাই তাহলে এই স্কোয়ার ফিটের ভ্যালুটাকে 435.6 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু 1 শতক সমান 435.6 স্কোয়ার ফিট। অর্থাৎ আমাদের যে জমি সেটা কাঠাতে 2.71 কাঠা, শতকে হবে 4.49 শতক। যদি বিপরীত দুইটা বাহুর মধ্যবর্তী পার্থক্য 5 ফিটের চাইতে বেশি হয়, অথবা জমির আকারটা যদি চতুর্ভুজাকার না হয়ে পঞ্চভুজাকার বা ষড়ভুজাকার হয়, তখন আমরা কি করব? যেমন এখানে আমি একটা উদাহরণ নিয়েছি যে আমাদের এ বাহুটা 44 ফিট, বাট এটার অপোজিট বাহুটা হচ্ছে 55 ফিট 6 ইঞ্চি। তাহলে এখানে দেখাই যাচ্ছে যে এই দুইটা বাহুর মধ্যবর্তী পার্থক্য 5 ফিটের চাইতে বেশি। অর্থাৎ আমরা আগের নিয়মে কিন্তু আর এরিয়াটা বের করতে পারবো না। মেথড 2টাতে আসলে আমরা যেটা করব যে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা এই জমির পরিমাণটা বের করব। অর্থাৎ আমাদের জমি পঞ্চভুজাকার হোক বা ষড়ভুজাকার হোক না কেন, আমরা সেটাকে এনিহাউ ত্রিভুজাকার বানায় নেব। যেমন এই চতুর্ভুজটাকে যদি আমরা ত্রিভুজাকার করে নিতে চাই তাহলে এখান থেকে জাস্ট এই বাহুটা আমরা চতুর্ভুজের যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তাহলে এখানে সাপোজ আমরা সি বাহুটার দৈর্ঘ্য যদি 61 ফিট 6 ইঞ্চি পেয়ে থাকি, তাহলে এখান থেকে যেটা দেখা যায় যে এই সি কর্ণটা আমাদের জমিটাকে A1 ত্রিভুজ এবং A2 ত্রিভুজ এই দুইটা অংশে ভাগ করে। অর্থাৎ আমরা যদি A1 ত্রিভুজের ক্ষেত্রফল এবং A2 ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে দুইটা যোগ করে দিলেই আমরা জমির ক্ষেত্রফলটা পেয়ে যাব। A1 ত্রিভুজের জন্য আমরা এখানে A বাহুর দৈর্ঘ্য জানি 44 ফিট, B বাহুর দৈর্ঘ্য জানি 43 ফিট এবং C বাহুর দৈর্ঘ্য জানি 61 ফিট 6 ইঞ্চি। তার মানে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানি। তাহলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা কিভাবে ক্ষেত্রফল বের করি? প্রথমেই আমাদের যেটা লাগে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা S। S ইকুয়াল টু পেরিমিটার ডিভাইডেড বাই 2, অর্থাৎ 44 ফিট যোগ 43 ফিট যোগ 61 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 61.5 ফিট ডিভাইডেড বাই 2, এটা হয় 74.25 ফিট। অর্ধ পরিসীমা পেয়ে গেছি। তাহলে এখন আমাদের ত্রিভুজের ফর্মুলা A1 ইকুয়াল টু রুট ওভার S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা বসায় দিই, দেন A1 অংশের জন্য আমরা ক্ষেত্রফল পাই 946 স্কোয়ার ফিট। অনুরূপভাবে আমরা A2 অংশের যদি ক্ষেত্রফল জানতে চাই, 54 ফিট 6 ইঞ্চি, 61 ফিট 6 ইঞ্চি এবং 55 ফিট 6 ইঞ্চি, এই তিনটা বাহু নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে সেম ভাবে A2 অংশের ক্ষেত্রফল আসে 1402 স্কোয়ার ফিট। তাহলে আমাদের টোটাল প্লট এরিয়া হবে A1 প্লাস A2 ইকুয়াল টু 1402 যোগ
946, দুইটা যোগ করলে হয় 2348 স্কোয়ার ফিট। তাহলে মেথড 2 অর্থাৎ এই মেথডটা আমরা অ্যাপ্লাই করে এই অংশের ক্ষেত্রফলটা পাইলাম 2348 স্কোয়ার ফিট। এই জমির পরিমাণ বের করার জন্য যদি আমরা মেথড 1 অ্যাপ্লাই করতাম তাহলে দেখি কি হয়। প্লট এরিয়া ইকুয়াল টু বিপরীত দুইটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2 ইন্টু অপর বিপরীত দুইটা বাহুর যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে এটা ক্যালকুলেশন আসে 2425 স্কোয়ার ফিট। এটা যদি আমরা মেথড 1 অ্যাপ্লাই করতে পারতাম। এখন দেখেন যে 2348 স্কোয়ার ফিট এবং 2425 স্কোয়ার ফিট এই দুইটা ভ্যালুটাকে কি আমরা কাছাকাছি বলতে পারি? কোনোভাবেই কিন্তু কাছাকাছি বলতে পারি না। তার মানে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে যদি মেথড 1টা এখানে অ্যাপ্লাই করতে চাই এটা কিন্তু ভুল হবে। সো মেথড 1 ইজি হইলেও আমরা কিন্তু কখনোই এই ধরনের জমির ক্ষেত্রে মেথড 1 অ্যাপ্লাই করতে পারবো না। এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। সো আমাদের জমিটা যদি বহুভুজাকার হয় অথবা বিপরীত দুইটা বাহুর মধ্যবর্তী পার্থক্য 5 ফিটের বেশি হয় তাহলে অবশ্যই আমরা মেথড 2টা ইউজ করে জমির ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। এছাড়াও কোনো ধরনের হ্যান্ড ক্যালকুলেশন ছাড়াই খুব সহজেই আমরা অটোক্যাডে কোনো জমির ক্ষেত্রফল বের করতে পারি, যা পরবর্তী ভিডিওতে দেখানো হবে। এখন যেহেতু আমরা জমির পরিমাণ বের করে ফেলছি 2.71 কাঠা, তার মানে এখন কিন্তু আমরা সেই নির্মাণ বিধিমালা থেকে বের করে ফেলতে পারবো যে আমাদের সেটব্যাক অর্থাৎ জমির চারপাশে কতটুকু জায়গা ছাড়তে হবে। তাহলে আমি সেই নির্মাণ বিধিমালা থেকে আমাদের জন্য যতটুকু অংশ লাগবে এখানে দেখাচ্ছি যে আমাদের জমি 2.71 কাঠা অর্থাৎ 2 কাঠার ঊর্ধ্ব হইতে 3 কাঠা পর্যন্ত এই সারিটা আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে এখানে দেখেন সম্মুখের জন্য আমাদের 1.50 মিটার জায়গা ছাড়তে হবে, পশ্চাতের জন্য আমাদের 1 মিটার জায়গা ছাড়তে হবে এবং প্রতি পার্শ্বের জন্য আমাদের 1 মিটার জায়গা ছাড়তে হবে। তাহলে সেটব্যাকটা আমি এখানে যদি নোট করি, ফ্রন্টের জন্য 1.5 মিটার অর্থাৎ 5 ফিট, সাইডের জন্য 1 মিটার, এটাকে ফিটে কনভার্ট করলে হয় 3 ফিট 4 ইঞ্চি, এবং ব্যাকের জন্য 1 মিটার, এটাকেও ফিটে কনভার্ট করলে হয় 3 ফিট 4 ইঞ্চি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, আপনারা নির্মাণ বিধিমালা যদি পুরোটা পড়ে থাকেন অথবা টেবিলটা ছিল, টেবিলের নিচে 3 নম্বর পয়েন্টে একটা কথা লেখা ছিল, রাস্তার প্রস্থ যাহাই থাকুক না কেন বিদ্যমান রাস্তার কেন্দ্র হইতে 4.5 মিটার অথবা প্লটের সীমানা হইতে 1.5 মিটার দূরত্বের মধ্যে যাহা অধিক রাস্তার ভবিষ্যৎ বর্ধিতকরণের জন্য প্রয়োজনীয় জমি বাদ দিয়া তাহার চাইতে কম দূরত্বে কোনো ইমারত নির্মাণ করা যাইবে না। এইটার মানে কি? এইটার মানে আমাদের যে জমিটা ছিল এর পাশে রাস্তা ছিল, এখানে রাস্তার প্রশস্ত ছিল 20 ফিট, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা এটা হচ্ছে 20 ফিট। তাহলে এখানে আমরা এটা রাস্তার কেন্দ্র অর্থাৎ সেন্টার লাইন দেখতে পাচ্ছি। তাহলে সেন্টার লাইন থেকে জমির সীমানা 10 ফিট দূরে। এখন বলছে এই কেন্দ্র থেকে 4.5 মিটার, যেটাকে ফিটে কনভার্ট করলে 15 ফিটের কাছাকাছি হয়, অর্থাৎ এই কেন্দ্র থেকে 15 ফিটের মধ্যে আমরা কিছু নির্মাণ করতে পারবো না, অর্থাৎ আমাদের কেন্দ্র থেকে 15 ফিট পর্যন্ত দূরত্ব ছেড়ে দিতে হবে, অবশ্যই এটা রাস্তার কেন্দ্র থেকে। এর পরের অংশ বলছে জমির সীমানা থেকে 5 ফিট ভিতরে যাইতে হবে, অর্থাৎ আমাদের এটা জমির সীমানা, এখান থেকে 5 ফিট ভিতরে গেলে এই অংশ এবং এই অংশ এই দুইটার মধ্যে যেই লাইনটা আসলে বেশি ভিতরে থাকবে, তো আমাদের এই অংশের জন্য আসলে 15 ফিট এবং 5 ফিট দূরত্বে গেলে একই লাইন পাওয়া যায়। তার মানে আমাদের সীমানা থেকে আসলে 5 ফিট জায়গাটা ছেড়ে দিতে হবে। যদি এমন হইতো এই কেন্দ্র থেকে এটা 15 ফিট ভিতর গেলে দেখা যায় যে জমির সীমানা থেকে হয়তো 6 ফিট ভিতরে যাইতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই 5 ফিট ভিতরে না গিয়ে আমাদেরকে 6 ফিট ভিতরে গিয়ে তারপর থেকে আমরা বাসা নির্মাণ করার জন্য জায়গাটা নিতে পারতাম। সেম ভাবে আমাদের এই পাশেও 20 ফিট প্রশস্তের একটা রাস্তা আছে, এখান থেকে কিন্তু আমাদের 5 ফিট ভিতরে দিকে প্রবেশ করতে হবে। তাহলে এরিয়া আফটার সেটব্যাক অর্থাৎ প্রতি পাশে যতটুকু সেটব্যাকটা আমরা বের করছি, যেমন এখানে আমরা বলতেছি ফ্রন্ট সেটব্যাক 5 ফিট, এই যে ফ্রন্ট সেটব্যাক 5 ফিট, আবার এটাকে বলতেছি ব্যাক সেটব্যাক, এটাকে বলতেছি সাইড সেটব্যাক, এটাকে আবার বলতেছি ফ্রন্ট সেটব্যাক। তাহলে এখানে বিষয় হচ্ছে আমরা কোনটাকে ফ্রন্ট বলবো এবং কোনটাকে সাইড বলবো বা কোনটাকে ব্যাক বলবো, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। এই কনফিউশন দূর করার জন্য আমরা এই ফিগারটা দেখতে পারি। এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের জমির যে পাশগুলোতে রাস্তা থাকবে সেই পাশগুলোকে সবসময় ফ্রন্ট সাইড কনসিডার করতে হবে। এখানে দেখেন যে এক পিকচার দেখা যাচ্ছে, যদি এমন হয় যে জমির চারপাশে রাস্তা আছে অর্থাৎ জমির চারপাশটাকেই তখন আমাদের ফ্রন্ট বলে কনসিডার করতে হবে। এই অংশটাতে দেখেন এখানে জমির 3 পাশে রাস্তা আছে, তার মানে 3 পাশটাই এখানে ফ্রন্ট বলে বিবেচনা করা হচ্ছে। এই ফিগারটার ক্ষেত্রে দেখেন এই পাশে রাস্তা আছে এ পাশে রাস্তা আছে, তাহলে এই দুইটাকে আমাদের ফ্রন্ট হিসাবে কনসিডার করা হচ্ছে। তাহলে এখন ব্যাক আমরা কাকে বলবো? আমাদের বাসায় প্রবেশ করার জন্য মেন এন্ট্রেন্স যেটা থাকবে তার অপোজিট সাইডটাকে আমরা ব্যাক বলবো। যেমন ধরেন এই ফিগারটাতে দেখেন এই অংশ দ্বারা আমরা মেইন এন্ট্রি বা মেইন গেট বোঝানো হচ্ছে, অর্থাৎ
আমাদের যে রাস্তা থাকার কারণে তো এটা অবশ্যই ফ্রন্ট, কিন্তু এইটার অপোজিটের এই অংশটা হচ্ছে ব্যাক। কারণ কি? কারণ এই অংশটা আমাদের বাসায় প্রবেশের জন্য ব্যবহার হবে। বাট এইটা ফ্রন্ট হইলেও কিন্তু এটা ব্যাক না, এটাকে সাইড বলা হচ্ছে। তাহলে আমরা যেটা করব, আমাদের বিল্ডিংয়ে যে পাশ দিয়ে আমরা প্রবেশ করব তার অপোজিটটাকে বলবো ব্যাক সাইড। এ ব্যতীত অন্য সাইডটাকে আমরা বলবো শুধু সাইড সেটব্যাক। তাহলে আমাদের জমির জন্য যেহেতু এই পাশটাতে রোড রাস্তা আছে এবং এই পাশে রোড আছে, রাস্তা আছে, তার মানে আমরা বলতে পারি এই অংশের জন্য আমাদের ফ্রন্ট সেটব্যাক ইউজ করতে হবে, এই অংশের জন্য আমাদের ফ্রন্ট সেটব্যাক ইউজ করতে হবে। তো যেহেতু ক্লায়েন্টের ডিমান্ড ছিল যে এই পাশ দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব, তাহলে এইটার অপোজিটে আমাদের ব্যাক সেটব্যাকটা ইউজ করতে হবে। এ ব্যতীত অন্য যে অংশটা থাকবে সেটা হবে সবসময় সাইড সেটব্যাক। তাহলে এই অংশটা আমাদের সাইড সেটব্যাক। যদিও এখানে ব্যাক সেটব্যাক এবং সাইড সেটব্যাকের ভ্যালুটা সেম, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যাক সেটব্যাক এবং সাইড সেটব্যাকের ভ্যালু সেম নাও হইতে পারে। তাহলে আমাদের প্লট এরিয়াটা ছিল 1957.8 স্কোয়ার ফিট, যেটা কাঠায় ছিল 2.71 কাঠা। এখন চারপাশ থেকে সেটব্যাক করার পর আমাদের মাঝখানে যেই অংশটা থাকে এটাকে আমরা বলতে পারি এরিয়া আফটার সেটব্যাক, অর্থাৎ সেটব্যাকটা করার পর কতটুকু এরিয়া বা ক্ষেত্রফল বাকি থাকে। তো এটা আমরা একটা সহজ ক্যালকুলেশন করার জন্য যদি ধরি যে আমাদের জমির এই বাহুটা ছিল 44 ফিট, আমাদের এই পাশের সেটব্যাক হচ্ছে 5 ফিট, অর্থাৎ 5 ফিট জায়গা ছেড়ে দিতে হয়েছে। এই সাইড সেটব্যাক হচ্ছে 3 ফিট 4 ইঞ্চ, অর্থাৎ জমির এই বাহুটা 3 ফিট 4 ইঞ্চ জায়গাটা ছেড়ে দিতে হয়েছে। তাহলে আমাদের এই বাহুর 44 ফিট থেকে 5 ফিটটা বাদ দিব এবং 3 ফিট 4 ইঞ্চিটা বাদ দিব, তাহলে হয় 35 ফিট 8 ইঞ্চি। এটা কিন্তু এক্স্যাক্ট ভ্যালুটা এটা হবে না, বা অটোক্যাডে যদি এটা বের করি তাহলে আসলে আমরা এক্স্যাক্ট ভ্যালুটা পাবো, বাট এই ভ্যালুটা নিয়ে আমরা আপাতত কাজ করতে পারবো। তো অনুরূপভাবে এই বাহু এবং এই বাহু, এই সবগুলো বাহুর পরিমাপটা আমরা বের করে ফেলছি। তাহলে আমরা যদি জানতে চাই যে সেটব্যাকের পর আমাদের কতটুকু এরিয়া থাকলো, তাহলে এখানেও দেখেন আমরা কিন্তু মেথড 1টাই অ্যাপ্লাই করতে পারবো, কারণ বিপরীত বাহুদ্বয়ের মধ্যবর্তী পার্থক্য 5 ফিটের চাইতে কম আছে। তাহলে এরিয়া আফটার সেটব্যাক মেথড 1টা অ্যাপ্লাই করে আমরা পাই 1289 স্কোয়ার ফিট। তাহলে খেয়াল করুন, আমাদের প্লট এরিয়া ছিল 1957.8 স্কোয়ার ফিট, কিন্তু আমাদের সেটব্যাক দেওয়ার পর থাকে 1289 স্কোয়ার ফিট। একটা হিউজ পরিমাণ জায়গা কিন্তু আমরা ছেড়ে দিছি। এখন এত পরিমাণ জায়গা আমরা কেন ছাড়বো, এটার পিছনে কারণটা কি? দেখেন, এর পিছনে আসলে বেশ কিছু কারণ আছে যে আমাদেরকে আশেপাশে জায়গাটা কেন ছাড়তে হবে। তো আমি আপনাদেরকে কয়েকটা কারণ বলতেছি। আপনি যখন বাসা করবেন তখন আপনার কনস্ট্রাকশন কাজের জন্য আপনি কখনোই অন্য কারো সীমানার ভিতর গিয়ে আপনি কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন না। সো সেটব্যাক না থাকলে আসলে বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ করতে আপনাকে প্রবলেম ফেস করতে হবে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যে সেটব্যাক ছাড়লেন, এই সেটব্যাক কিন্তু পুরাটাই আপনি চাইলে কনক্রিট দিয়ে ঢালাই করতে পারবেন না। আপনাকে কিছু অংশ উন্মুক্ত রাখতে হবে। এই উন্মুক্ত রাখার রিজনটা হচ্ছে, যখন বৃষ্টির পানিটা আসবে সেটা যেন মাটি দ্বারা শোষিত হইতে পারে। এই যেমন ধরুন, বর্তমানে ঢাকা শহরে কিন্তু আমাদেরকে পানি কিনে খাইতে হয়। রিজনটা কি? রিজনটা হচ্ছে ঢাকা শহরে এখন গ্রাউন্ড ওয়াটার টেবিলটা অনেক নিচে নেমে গেছে, যার কারণে খুব সহজে কিন্তু আমরা গ্রাউন্ড ওয়াটার থেকে পানিটাকে উপরে নিয়ে আসতে পারি না। এই রিজনটা হচ্ছে ঢাকা শহর কিন্তু এখন কনক্রিটে ছেয়ে গেছে। এখন প্রত্যেকটা বিল্ডিং যদি নিয়ম অনুযায়ী সেটব্যাক ছাড়ার পর সেই অংশটার কিছু অংশ অনাচ্ছাদিত রাখতো, তাহলে কিন্তু বৃষ্টির পানিটা মাটি দ্বারা অ্যাবজর্ব হইতো এবং গ্রাউন্ড ওয়াটার টেবিল এত নিচে নেমে যাইতো না। এছাড়াও ধরেন, আমরা যদি ফায়ার সেফটির কথা চিন্তা করি, এই যে পুরান ঢাকাতে কিছুদিন পরপরই অগ্নিকাণ্ডের যে ঘটনাগুলো ঘটতেছে, একটা বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড হচ্ছে এবং খুব সহজেই তা পাশের বিল্ডিংয়ে ছড়ায় যাচ্ছে। প্রয়োজনীয় সেটব্যাক যদি আমরা ছাড়ি, সাপোজ ধরেন আপনি এখানে 3 ফিট 4 ইঞ্চ জায়গা ছাড়ছেন, আপনার পাশের বিল্ডিংয়ে যদি 3 ফিট 4 ইঞ্চ জায়গা ছাড়ে, সেক্ষেত্রে দুইটা বিল্ডিংয়ের মধ্যবর্তী দূরত্ব 6 ফিটের চাইতে বেশি হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনার পাশের বিল্ডিংয়ে যদি আগুন ধরে, আপনার বিল্ডিংয়ে কিন্তু আগুনটা ছড়ায় পড়ার সম্ভাবনা খুবই কম। তো পুরান ঢাকাতে আমরা যে বিষয়টা দেখি যে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর মধ্যে ফাঁকা জায়গা বা স্পেস নাই বললেই চলে। এর কারণে খুব সহজেই একটা বিল্ডিং এ যখন আগুন ধরে, আরেকটা বিল্ডিং এ খুব সহজেই সেটা ছড়ায় পড়ে। সো আমরা সবসময় চেষ্টা করব বা নির্মাণ বিধিমালা অনুযায়ী সেটব্যাকটা